আমাদের আলোচ্য বিষয় ভ্যালু এডুকেশন। ভ্যালু এডুকেশনের ইউনিট 3, তার আন্ডারে একটি সাবটপিক আছে। 2 যে সাবটপিকটা আছে, ইউজিং স্টোরিজ, বায়োগ্রাফিস, পোয়েমস এটসেট্রা ফর ভ্যালু ইনক্লুশন অর ভ্যালু এডুকেশন, এইটা আজকে আমাদের আলোচ্য বিষয়। এই যে জীবনী, কাব্য, গদ্যের আঙ্গিকে মূল্যবোধের শিক্ষা, অর্থাৎ সাহিত্যের যে বিভিন্ন দিকগুলো, সাহিত্যের দিকগুলো, সেখানে মূল্যবোধের শিক্ষার কী অবদান আছে, এবং সেটা অবশ্যই জীবনী, কাব্য, গদ্যের আঙ্গিকে, সেটা আজকে আমরা আলোচনা করব। তো অবশ্যই সাহিত্যের বিভিন্ন ধারায় রবীন্দ্রনাথ ঠাকুর অপেক্ষা অধিক জনপ্রিয় এবং অধিক মূল্যবান আর কি হতে পারে। রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন ক্ষেত্রে যে কর্মকাণ্ড, তার যে পাণ্ডিত্য, সেখান থেকে আমরা অনেক বেশি মূল্যবোধের শিক্ষা কিন্তু শিক্ষিত হতে পারি। তো আমরা চলো আজকে আমরা আমাদের এই আলোচনা একটু রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে আমরা আমাদের এই আলোচনাটাকে আমরা এগিয়ে নিয়ে যাব মূল্যবোধের শিক্ষার প্রেক্ষাপটে। তো প্রথমেই আমরা রবি ঠাকুরের যে জীবন দর্শন আছে, রবি ঠাকুরের জীবন দর্শন আমরা প্রথমে দেখে নেব। তার কারণ আমাদের এই আলোচনার একটা কেন্দ্রবিন্দু কিন্তু অবশ্যই জীবনী। জীবনী কিভাবে আমাদের এসব ক্ষেত্রে আমাদের কীভাবে কাজ করে জীবনী, তো সেটাই আমরা কিন্তু আমাদের আলোচনার মধ্যে পাবো। দেখো, জীবনী থেকে আর মহান মানুষের জীবনী থেকে অনেক কিছু শেখার থাকে, অনেক কিছু জানার থাকে। আমাদের যে মূল্যবোধ আমরা আহরণ করি, সেটাও কিন্তু এই মহান শিল্পীদের জীবন থেকে কিন্তু আমরা পেয়ে থাকি। তো রবীন্দ্রনাথ ঠাকুর তার ব্যতিক্রম নন। ওনার কর্মজীবন, ওনার কর্মকাণ্ড, সেইগুলো কিন্তু অবশ্যই মূল্যবোধের শিক্ষার ক্ষেত্রে আমাদের একটা বড় পাথেয়। আমরা জানি রাখি বন্ধন যে অনুষ্ঠানের সূচনা, বিশ্বময় সৌভ্রাতৃত্ববোধ, জাতপাতহীনতা, শোষণ, নারী শিক্ষা, এই সমস্ত কিছু যে বিরুদ্ধে প্রতিবাদ এবং নারী শিক্ষার উন্নয়নের ক্ষেত্রে ওনার যে অবদান, এই সমস্ত কিছুই কিন্তু শিক্ষণীয় একটি বিষয়। তাহলে নিশ্চয়ই রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন এবং জীবনী আমাদেরকে কিন্তু মূল্যবোধের শিক্ষায় ভীষণভাবে অনুপ্রাণিত করে। পরবর্তী ক্ষেত্রে আমরা যে ছবিটা দেখছি, এই যে মুক্ত পরিবেশের শিক্ষা, এই চিন্তাধারা থেকেই তো রবি ঠাকুরের পরবর্তী ক্ষেত্রে যে বিশ্বব্যাপী জনপ্রিয় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় স্থাপন, সেটা তো এসছে না। তাহলে এই মূল্যবোধের শিক্ষাতে এই যে মুক্ত শিক্ষা, এই মুক্ত শিক্ষাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে অবশ্যই আমাদের আলোচনা রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা দর্শন কেন্দ্রিক হবে। যেমন আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা দর্শনে যে জিনিসটা দেখছি শুরুতেই, মানুষ ও প্রকৃতির নিবিড় সম্পর্ক, নিঃসন্দেহে রবি ঠাকুরের শিক্ষা দর্শনের মধ্যে আমরা পাই, ওনার সাহিত্যে করতে পাই ভারতীয় সংস্কৃতি, প্রাচ্য ও পাশ্চাত্য সংস্কৃতির সমন্বয়, মানব প্রেম, স্বাধীনতা, শিশুর সার্বিক বিকাশ, নারী শিক্ষা, আত্মপ্রকাশ, এই সমস্ত বিষয়গুলো কিন্তু ওনার অর্থাৎ রবি ঠাকুরের শিক্ষা দর্শনের মধ্যে ভীষণভাবে কিন্তু চলে আসে। এই শিক্ষা দর্শনই কিন্তু আমাদের যে মূল্যবোধের শিক্ষা, সেই মূল্যবোধের শিক্ষায় কিন্তু আরও বেশি এগিয়ে যেতে কিন্তু আমাদের সহায়তা করে। এই মূল্যবোধের শিক্ষা আমরা যা পাই, তাতে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা দর্শন কিন্তু ভীষণভাবে সম্পৃক্ত হয়ে রয়েছে। তাহলে আমরা অবশ্যই দেখব যে কীভাবে এই শিক্ষা দর্শন, রবি ঠাকুরের এই শিক্ষা দর্শন পরবর্তী ক্ষেত্রে মূল্যবোধের শিক্ষাকে আরও বেশি সমৃদ্ধ করছে। রবি ঠাকুর নিঃসন্দেহে এই যে কৃত কলা কৌশলের প্রয়োগ আমরা যে ছবিতে দেখতে পাচ্ছি, এই যে মূল্যবোধের শিক্ষার সঙ্গে সম্পর্কিত এই ধরনের শিক্ষাও কিন্তু উনি ভীষণভাবে জনপ্রিয় করেছেন। উনি নিজেও এই ধরনের শিক্ষার পক্ষপাতী ছিলেন। নারী শিক্ষা, নারীর বিভিন্ন বিকাশমূলক কর্মকাণ্ড, এই সমস্ত কিছুই কিন্তু ওনার চিন্তা চেতনার মধ্যে আমরা পাই, যেটা মূল্যবোধের শিক্ষাকে কিন্তু আরও বেশি জনপ্রিয়তা দিয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের মতে শিক্ষার লক্ষ্য কেমন হওয়া উচিত? দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর ও শিক্ষার লক্ষ্য, রবীন্দ্রনাথ ঠাকুর বৌদ্ধিক বিকাশের কথা, দৈহিক বিকাশের কথা, নৈতিক আধ্যাত্মিক বিকাশ, সামাজিক বিকাশ, এই সমস্ত কিছুই কিন্তু রবি ঠাকুর তার শিক্ষার লক্ষ্যে কিন্তু দিয়ে গেছে। তাহলে এইভাবে কিন্তু আমরা রবি ঠাকুরের যে শিক্ষার লক্ষ্য, সেই শিক্ষার লক্ষ্য কিন্তু অবশ্যই মূল্যবোধের শিক্ষার সঙ্গে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। মূল্যবোধের শিক্ষায় আমাদের এইরকম দৈহিক বিকাশ বা বৌদ্ধিক বিকাশ, নৈতিক আধ্যাত্মিক বিকাশ, সামাজিক বিকাশ, এই সমস্ত কিছুই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। মানে নিঃসন্দেহে কিন্তু এইভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চেতনা আমাদের যে মূল্যবোধের শিক্ষা, তাকে কিন্তু আরও বেশি জনপ্রিয় করছে, আরও বেশি সমৃদ্ধ করছে, বলার অপেক্ষা রাখে না। নেক্সট আমরা দেখতে পাই যে পাঠ্যক্রম। রবি ঠাকুরের মতে পাঠ্যক্রম কেমন হওয়া উচিত? রবীন্দ্রনাথ ঠাকুরের মতে শিশুর জীবনের সব দিক স্পষ্ট করে পাঠ্যক্রম বোঝাতে হওয়া উচিত। সম্পূর্ণ মানুষ হিসাবে গড়ে তোলার জন্য তাকে ভাষা, সাহিত্য, বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, অঙ্ক, নাটক, সঙ্গীত প্রভৃতি সব কিছু শিক্ষা দিতে হবে।
তার মধ্যে শিক্ষার মাধ্যম হলো মাতৃভাষা। তিনি বলেছেন শিক্ষায় মাতৃভাষা মাতৃদুগ্ধ সম। এইভাবেই কিন্তু পাঠ্যক্রম সৃষ্টি করার বিষয়ে এবং পাঠ্যক্রম রচনা করার বিষয়ে কিন্তু উনি গুরুত্বপূর্ণ মতামত দান করেছেন। তাহলে নিঃসন্দেহে মূল্যবোধের শিক্ষায় রবীন্দ্রনাথ ঠাকুরের যে শিক্ষা চেতনা এবং কারিকুলাম, যে কারিকুলামের কথা এক্ষুনি আমরা আলোচনা করলাম, সেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। পরবর্তীতে আমরা দেখে নেব, দেখো শিক্ষার্থী যাতে ভারতীয় সংস্কৃতির সঙ্গে পরিচিত হতে পারে তার জন্য পাঠ্যক্রমে সংস্কৃত ভাষা শিক্ষা এবং মহাভারত রামায়ণ পাঠ্যক্রম হিসেবে গুরুত্ব দিয়েছে। আমাদের দেশীয় যে সংস্কৃতি, আমরা যদি সেই সংস্কৃতিকে ভালো করে না জানি, ভালো করে না বুঝি, তাহলে কিভাবে আমাদের মধ্যে দেশকে কেন্দ্র করে যে মূল্যবোধ সেটা কী করে গড়ে উঠবে না? সেই কারণে কিন্তু উনি এই রকমভাবেই কিন্তু পাঠ্যক্রমটাকে সাজানোর কথা কিন্তু বলছেন, সেটা আমাদের মাথায় রাখতে হবে। এবং একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা এখন আলোচনা করছি। দেখো এই যে আলোচনা প্রশ্নোত্তরের মাধ্যমে শিক্ষাদান, আলোচনা প্রশ্নোত্তরের মাধ্যমে শিক্ষাদান, তারপরে কর্মের মাধ্যমে শিক্ষাদান, প্রকৃতির মাধ্যমে শিক্ষাদান। এই প্রকৃতির মাধ্যমে শিক্ষাদান বলতে কি, ন্যাচারালিজম, যেটা আমরা বিভিন্ন যে তত্ত্ব দর্শনগুলো থাকে সেই তত্ত্ব দর্শনের ন্যাচারালিজম, আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর বাস্তবিক একজন প্রকৃতিবাদী সাহিত্যিক, কবি সাহিত্যিক। এই যে ন্যাচারালিজম বা প্রকৃতি চেতনা, সেটা কিন্তু ওনার কর্মজীবনে, ওনার সাহিত্য জীবনে আমরা কিন্তু ভীষণভাবে পেয়ে থাকি। এই যে কর্মের মাধ্যমে শিক্ষা বা প্রকৃতির মাধ্যমে অভিজ্ঞতা থেকে শিক্ষা বা আলোচনা প্রশ্নোত্তরের মাধ্যমে শিক্ষাদান, এই সব ক্ষেত্রেই কিন্তু আমরা কিন্তু এই মূল্যবোধ যেটা আমাদের মধ্যে গঠিত হয় সেগুলো কিন্তু সবই অভিজ্ঞতার ভিত্তিতে গঠিত হয়। আমরা যখন কোনো একটা ভালো কিছু দেখব, ভালো একটা কিছু উপলব্ধি করবো, তখন আমরা ভালো একটা কিছু করতে যাব, যেটা সামাজিক ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ মূল্যবোধ হিসেবে বিবেচিত হবে। নিঃসন্দেহে এই শিক্ষা পদ্ধতিগুলো কিন্তু মূল্যবোধের শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হবে। পরবর্তী ক্ষেত্রে আমরা দেখব যে রবি ঠাকুর কীভাবে মূল্যবোধের শিক্ষাকে আরও বেশি জনপ্রিয়তা দান করেছে। ওনার মধ্যে শিক্ষকের ভূমিকা কেমন হওয়া উচিত? শিক্ষক হবেন উৎসাহী, গুণসম্পন্ন। শিক্ষক হবেন বন্ধু, পথপ্রদর্শক। শিক্ষক হবেন নমনীয়। এই সমস্ত গুণগুলো শিক্ষকের মধ্যে আসবে, যেটা কিনা ছাত্রছাত্রীদের মধ্যে মূল্যবোধের বিকাশ ঘটাবে। আমরা এই যে শিক্ষক সমাজ, এই শিক্ষক সমাজ মূল্যবোধের বিকাশের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। যখনই আমরা আমাদের মাধ্যমে মূল্যবোধগুলোকে পরবর্তী প্রজন্ম অর্থাৎ আমাদের শিক্ষার্থীদের মধ্যে আমরা প্রসারিত করতে পারব, তবেই আমাদের সামাজিক যে উদ্দেশ্য, আমাদের দেশের সংস্কৃতির যে অটুট বন্ধন, সেগুলো আমরা রক্ষা করতে পারব। তাহলে শিক্ষকের অবশ্যই মূল্যবোধ গুণগুলো থাকতে হবে। শিক্ষক নিজে যদি উৎসাহী না হন, তাহলে কী করে মূল্যবোধের বিকাশ হবে? শিক্ষক হবেন অবশ্যই বন্ধু, পথপ্রদর্শক। শিক্ষক হবেন অবশ্যই নমনীয়। এরপর অবশ্যই আমরা সেই বিশ্বব্যাপী যে কর্মকাণ্ড, বিশ্বব্যাপী সমাদৃত যে আশ্রম, শান্তিনিকেতন আশ্রম, তার বৈশিষ্ট্য, তার গুরুত্বকে ভুলে যেতে পারি না। মূল্যবোধের শিক্ষায় এই আশ্রমের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আশ্রমিক শিক্ষার বৈশিষ্ট্যের মধ্যে আমরা কী পাই? অবাধ স্বাধীনতা, সাম্য, সরল জীবনযাপন, এই সমস্ত কিছু কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। দেখো এই যে অবাধ স্বাধীনতার কথা বলা হচ্ছে, সাম্য, সরল জীবনযাপন, গৃহ পরিবেশ, ভারতীয় সংস্কৃতি, আধ্যাত্মিকতা, এই সমস্ত কিছু কিন্তু আমরা আশ্রম শিক্ষার বৈশিষ্ট্যের মধ্যে দেখতে পাচ্ছি। যেখানে স্বাধীনতা, সাম্য, সরল জীবনযাপন, গৃহ পরিবেশ, ভারতীয় সংস্কৃতি, আধ্যাত্মিকতা, এই সমস্ত কিছু কিন্তু আমাদের মূল্যবোধকে আরও প্রসারিত করতে, আরও নিবিড় করতে, আরও দৃঢ় করতে কিন্তু অবশ্যই সাহায্য করবে। আমরা দেখছি সহপাঠক্রমে বিভিন্ন কার্যাবলী, মাতৃভাষার মাধ্যমে শিক্ষা, সময় তালিকা কর্মসূচি, শিল্প শিক্ষা, এই সমস্ত কিছুই কিন্তু আমাদের ভিতরের যে মূল্যবোধগুলো থাকে সেগুলো কিন্তু জাগ্রত করে। মাতৃভাষার মাধ্যমে শিক্ষা আমাকে আরও বেশি সাবলীল করে না। সহপাঠক্রমে বিভিন্ন যে কার্যাবলী, দেখো খেলাধুলা, সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠান, যে কালচারাল প্রোগ্রামগুলো হয়, আমরা যত তাতে অংশগ্রহণ করব, তত আমাদের মধ্যে সৌহার্দ্যবোধ বাড়বে, একে অপরের সাথে মিলেমিশে কাজ করার ক্ষমতা বাড়বে, একে অপরকে শ্রদ্ধা করতে শিখব, সহযোগিতার মানসিকতা তৈরি হবে, সমাজে একে অপরের মধ্যে বিধিনিষেধ থাকবে না, কোনো বৈষম্য থাকবে না, এই যে মূল্যবোধগুলো গড়ে উঠবে, সেগুলো কিন্তু আমাদের এই রবি ঠাকুরের আশ্রমের শিক্ষা থেকেই আমরা পেয়েছি। ঠিক আছে? তাহলে এইরকমভাবেই দেখো বিভিন্ন ক্ষেত্রে আমরা একসাথে মিলেমিশে কাজ করতে পারি। আমরা ছবিতে যেমন দেখতে পাচ্ছি, এতে অবশ্যই নিজেদের পেশাগত দক্ষতার পাশাপাশি নিজেদের মূল্যবোধের বিকাশও ঘটবে। বিশ্বভারতী ও রবীন্দ্রনাথ ঠাকুর, নিঃসন্দেহে বিশ্বভারতীর অবদান কিন্তু আমরা কখনোই ভুলে যেতে পারি না। বিশ্বভারতী রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনে, সমাজ জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
বর্তমানে বিশ্বভারতী প্রাচ্য পাশ্চাত্যের সমন্বয়ের মধ্যে দিয়ে একটা আন্তর্জাতিক মিলন ক্ষেত্রে পরিণত হয়েছে। এই যে ছবিতে আমরা দেখছি এইরকম যে বিভিন্ন কর্মকাণ্ডগুলো সেইগুলো কিন্তু এই প্রাচীনকাল থেকেই হয়ে আসছে। প্রাচীনকাল থেকে যে বিশ্বভারতী আমরা বলছি প্রাচ্য পাশ্চাত্যের সমন্বয়ের মধ্যে একটা আন্তর্জাতিক মিলন ক্ষেত্রে পরিণত হয়েছে। বিশ্বভারতীর অন্তর্ভুক্ত প্রতিষ্ঠানগুলি যেগুলো আমরা দেখতে পাই, শিশু ভবন, পাঠভবন, শিক্ষা ভবন, বিনয় ভবন, বিদ্যা ভবন, এই সমস্ত ভবনে কিন্তু এইভাবে মূল্যবোধের শিক্ষা দেওয়া হয়ে আসছে সেই প্রাচীনকাল থেকেই। পাশাপাশি বর্তমান পাঠ্যক্রম অনুযায়ী কিন্তু শিক্ষা ব্যবস্থা প্রচলিত। কলা ভবন, সঙ্গীত ভবন, শ্রীনিকেতন, চীনা ভবন, হিন্দি ভবন সমস্ত জায়গাতেই কিন্তু এইভাবেই মানে বংশ পরম্পরায় এবং একের পর এক প্রজন্মে এইভাবেই কিন্তু মূল্যবোধগুলোকে সম্প্রসারণ করা হচ্ছে। আজকে আমরা আমাদের আলোচনা এইভাবেই করলাম যে মূল্যবোধের শিক্ষায় কীভাবে জীবনী, কাব্য, কবিতা, গদ্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে পারে। এবং অবশ্যই আমাদের আলোচনার প্রেক্ষাপটটা রবি ঠাকুরকে নিয়ে আমরা করলাম। আমরা পরবর্তী ক্ষেত্রে আরও দেখার চেষ্টা করব কীভাবে মূল্যবোধের এই বিকাশ, মূল্যবোধ কীভাবে আমাদের জীবনে ওতপ্রোতভাবে জড়িত, আমাদের জীবনকে সমৃদ্ধ করেছে, সেটা আমরা পরবর্তী ক্ষেত্রে অবশ্যই দেখার চেষ্টা করব। আজকের ক্লাস এখানে শেষ হলো। ধন্যবাদ সকলকে।